উত্থান হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে, যে ভরসা নিয়ে, যে বুক ভরা আশা নিয়ে আমাদের 1400 থেকে 1500 ভাই জীবন দিয়েছে, 40,000 ভাই পঙ্গুত্ব বরণ করেছে, আজকে মেডিকেলে কাতরাচ্ছে, বাসায় কাতরাচ্ছে। কত মানুষ গুলিবিদ্ধ হয়েছে, কারো চক্ষু গিয়েছে, কারো হাত গিয়েছে, কারো পা গিয়েছে। যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, সেটারও প্রতিফলন হচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? কেন জুলাই বিপ্লব হয়েছিল? জুলাই বিপ্লবের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের জুলুমকে উৎখাত করতে হবে, বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাত করতে হবে, বাংলাদেশ থেকে চাঁদাবাজি উৎখাত করতে হবে, বাংলাদেশ থেকে সালিশি বাণিজ্য উৎখাত করতে হবে, ইসলাম দখলকার উৎখাত করতে হবে। যেই ভরসা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, আজকে আমরা সেটা পাচ্ছি? বলেন, সেটা পাচ্ছি? আমরা পাচ্ছি না। তাহলে যেই জায়গাগুলো অন্য লোক দখলে ছিল, এখন সেখানে কারা বসছে? আমার মনে হয় আসমান থেকে কোনো ফেরেশতা নামছে? ফেরেশতা নামছে নাকি? কারা বসলো? প্রিয় লালুয়াবাসী, আমি এতটুকু বলবো, রোনে কে ওয়াক্ত যাব রোতে নেহি, ওয়াক্ত জানে কে বাদবি রোনে সে কিছু ফায়দা নেহি। যখন বোঝার সময় তখন বুঝতে হবে আমরা হতভাগা, আমরা কপাল পোড়া, আমরা বুঝি না। আমরা 100 টাকার নোট দেখলে, 1000 টাকার নোট দেখলে, একটু ভালোবাসা দিলে, একটু ক্ষমতার লোভ দেখাইলে, আমরা আমার একদিনের যে ক্ষমতা থাকে, ওই দিন যদি আমি ক্ষমতা ঠিক মতো প্রয়োগ করতে পারি, আমাকে 5 বছর আফসোস করা লাগে না। 5 বছর আমাকে আফসোস করা লাগে না। কিন্তু আমরা কি করে ওই দিনটা বুঝতে চাই না, আমরা বুঝি না। এজন্য আমি বলবো, লালুয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, লালুয়ার মানুষ অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, লালুয়ার মানুষ অত্যন্ত ভালো মানুষ। আমি মনে করি আগামী নির্বাচনে লালুয়ার মানুষ পিছনেও প্রমাণ দিয়েছে, ভবিষ্যতেও প্রমাণ দিবে যে আমরা লালুয়া থেকে সর্বোচ্চ ভোট দিয়ে মুস্তাফিজ ভাইকে নির্বাচিত করে পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় লালুয়াবাসী, আরেকটু কথা না বললেই নয়। আমরা অনেক ভাইরা অনেক কথা বলেছেন। আমি আমাদের যারা বিপর্যশনে আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো সমালোচনা নাই, আপনাদের কোনো দোষ বলতে চাই না। তবে এতটুকু বলতে চাই, জনগণকে আমরা সুন্দরভাবে তাদের কার্যক্রম করার সুযোগ দেন। আমি আমার দলের কথা বলবো, আমি আমার প্রার্থীর কথা বলবো, আমি আমার মার্কার কথা বলবো। আপনি আপনার দলের কথা বলেন, আপনি আপনার মার্কার কথা বলেন, আপনি আপনার প্রার্থীর কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। এই জুলাই বিপ্লবের পরে আমাদের সুযোগ এসেছে, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, বুকে বুক রেখে আমরা একাত্রে কাজ করব। জনগণ যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে, আমাদের কোনো আপত্তি নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু সেই পরিবেশটা মনে হয় হচ্ছে না। আমরা দেখেছি বিগত 16 বছরে, আফসোস লাগে, এখানে অনেক আওয়ামী লীগের বন্ধুরা আছেন। বিগত 16 বছরে আপনি যদি কাউকে জুলুম করতে চান, কাউকে আপনি যদি আটকাইতে চান, তো তাকে জামাত শিবির ট্যাগ লাগানো হইতো। কোনো অপরাধ নাই, নির্দোষ মানুষ, নিরপরাধ মানুষ, তার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, তাকে জামাত শিবির বিএনপি ট্যাগ লাগাইয়া তাকে দিনের পর দিন জেলে রাখেছেন, মামলার গ্রানি পাইছে, অনেকে কারাগারের ভিতরে জীবন শেষ হয়ে গেছে। এরকমের হাজার হাজার মানুষের জীবন গেছাড়া যায় নাই। এটা আওয়ামী লীগ করছে না? করে নাই? করছে। আওয়ামী লীগ এই কাজটা করার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে সরানো হয়েছে। এখন যদি সেই সেম কাজ আবার আমাদের অন্য ভাইরা করে, তাহলে এই 1500 ভাই কেন জীবন দিল? এই 40,000 ভাই কেন পঙ্গুত্ব বরণ করলো? ভাইরা আমার, আমি আমাদের অপোজিশনের বন্ধুদেরকে বলবো, একটু শিক্ষা নেন, একটু শিক্ষা নেন। যদি শিক্ষা না নেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে নিরপরাধ কত আওয়ামী লীগের ভাইরা আছেন, আমরা যে চেনা মতে হাজারো আওয়ামী লীগের লোকের লালুয়াতো কত ভালো মানুষ, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, একেবারে নিরপরাধ। খালি খালি তাকে আপনি মামলা দিচ্ছেন, খালি খালি তাকে আপনি হয়রানি করতেছেন, তাকে বাসায় ঘুমাতে দেন না, তাকে ব্যবসা করতে দেন না। কারণটা কি? কারণটা কি? তাহলে আপনি 5 তারিখের আগে যেই কাজ আওয়ামী লীগ করছে, আপনি এখনো সেইটা করলে জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি হয় কি হয় না? জুলাই শহীদদের সঙ্গে মুনাফিকি করা হয় কি হয় না? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, যে অপরাধ করেছে সে শাস্তির সম্মানিত হোক, যে অপরাধ করেছে তার বিচার হোক, যে অপরাধ করেছে ছেড়ে পচুক, আমাদের আপত্তি নাই। কিন্তু অপরাধ করে নাই হাজারো আওয়ামী লীগের ভাইয়ের বিরুদ্ধে আপনারা মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য করতেছেন। মামলা দেয় একটা, আসামি করে 300, করে না? করে না? অজ্ঞাতনামা দিয়ে 300 টাকা দেয়, নাম কাটে, টাকা দেয়, নাম কাটে, আসে না? নাই। কারা করে আমি বলবো না, হয়তো ফেরেশতাও আসতে পারে। এই জন্য ভাই আমার, শেষ কথা হচ্ছে, আমি লালুয়ার পক্ষ থেকে বলবো, যেহেতু লালুয়ার সন্তান সেই হিসাবে বলতেছি, প্রিয় লালুয়াবাসী, আমরা চাই আগামী নির্বাচনে, আমি আমাদের বিপক্ষের ভাইদেরকে বলবো, আমরা একত্রে মিলেমিশে, আমরা শুনতেছি নির্বাচন কমিশন নাকি একটা স্ট্রাইক করবে সরকারের পক্ষ থেকে। স্ট্রাইজে আইসা প্রত্যেক প্রার্থী তার ভালো মন্দ আলোচনা করবে, এটা হলে সবচেয়ে চমৎকার হয়। যদি এটা নাও হয়, আমি লালুয়া যারা আসেন তাদেরকে বলবো, আমরা আহ্বান করে গেলাম, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করে গেলাম, আসুন আমরা একত্রে বসে একটা স্ট্রাইক তৈরি করবো লালুয়া বানাতি বাজারে। এখান থেকে আপনি আপনার দলের কথা বলবেন, আমি আমার দলের কথা বলবো, আপনি আপনার প্রার্থীর কথা বলবেন, আমি আমার প্রার্থীর কথা বলবো। কোনো রক্তপাত করতে চাই না, কোনো হানাহানি করতে চাই না, কোনো মারামারি করতে চাই না। মিলেমিশে আমরা যার
ভোট চাবো, জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট দেব, আমাদের কোনো আপত্তি নেই। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় লালুয়াবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি এদিকে আমরা খেয়াল করি, যে ঠিক আছে, যদি আমরা দিকে খেয়াল করি তাহলে আমরা লালুয়ার একটা সুন্দর লালুয়া করতে পারি কি পারি না? কিভাবে পারি কি পারি না? এটা আমরা সবাই চাই কি চাই না? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এইভাবে বুঝা চলার তৌফিক দান করেন, আমিন। আর একটা কথা বলে শেষ করব, আল্লাহ অধ্যাপক মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই, পরিচয় করেন কিছু আছে বলেন, কিছু আছে বলেন। আল্লাহ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই দুইবার উপজেলা চেয়ারম্যান ছিল, একবার এমপিও হয়েছিল, দীর্ঘদিন রাজনৈতিক ক্যারিয়ার, 40 বছরের মতো রাজনৈতিক ক্যারিয়ার। আমি মনে হয় বলতে পারি প্রত্যেকটা ইউনিয়নে যেখানে যাই, যে থানায় যাই, যে উপজেলায় যাই, যে ইউনিয়নে যাই, আমরা গর্ব করে বলতে পারি একটা লোক মুস্তাফিজের বিরুদ্ধে কলম ধরার সুযোগ পায় না। কেন পায় না জানেন? উনি অন্যায় করে নাই, এই জন্য পায় না। অথচ মুস্তাফিজের ক্ষমতা ছিল কি ছিল না? উপজেলা চেয়ারম্যান ছিল না, বিএনপির সভাপতি ছিল না, বড় বড় দায়িত্ব পালন করছে না, কিন্তু উনি বস্তুবাদী রাজনীতি করলো, দুনিয়াবী রাজনীতি করলো। উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন ক্লিন ইমেজের মানুষ, এটা আমরা গর্ব করে সবাই বলি। এমনকি আমাদের অপোজিশনে যে ভাইয়েরা আছেন তারাও বলে যে আসলে মুস্তাফিজ ভালো মানুষ, দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি এগুলো উনি পছন্দ করেন না। কি বলেন, ঠিক কিনা? লালুয়াবাসীকে বলবো, প্রিয় লালুয়াবাসী, যদি মুস্তাফিজ ভাই অন্য প্রার্থীদের ভালো হয়েই থাকে, আমি আপনার কাছে লালুয়ার সন্তান হিসাবে সর্বশেষ দাবি করবো, আগামী নির্বাচনে মুস্তাফিজ ভাইকে নির্বাচিত করে সংসদে পড়াতে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই কবুল করে, সবাই আমিন। রাসূলুল্লাহ মিনাল্লাহ ওয়া করিম ওয়া বাশিরুল মুমিনিন। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদের মর্যাদা চাই, মৃত্যু মৃত্যু হতো ওরা, আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 113 পটুয়াখালী 4 আসনের হাত পাখা থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখবেন হাত পাখা থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, লালুয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপস্থিত আছেন এখানে আমাদের সবার মুরব্বী এবং এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের আলেম সমাজের হাফেজদের সবচেয়ে প্রবীণ হাফেজ, এবং উনি হচ্ছেন হাফেজদের উস্তাদ, ধুলাশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব হাফেজ আব্দুর রহিম সাহেব। এখানে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, লালুয়া ইউনিয়ন পরিষদের বিগত পরিষদ নির্বাচনে আপনারা বিপুল ভোটের মাধ্যমে যাকে নিকটতম প্রতিদ্বন্দ্বী করেছিলেন, আমার ভাই জনাব জসিমউদ্দিন মির্জা সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের কলাপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, আপনাদের লালুয়ারি কৃতি সন্তান জনাব মাওলানা নাইমুল ইসলাম নাইম সাহেব সহ আমাদের কলাপাড়া উপজেলা এবং লালুয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন সহ তার বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এই লালুয়ার এই সভার আজকে উপস্থিত আমার তৌহিদি জনতা। আসলে বক্তব্য রাখার মতো কোনো কিছু আর বাকি নাই। এখানে যারা ইতিপূর্বে বক্তব্য রেখেছেন, আমি যাদের বক্তব্য শুনেছি অত্যন্ত সুন্দর কথা আমরা বলেছেন। তারপর যেহেতু আমি প্রার্থী, দীর্ঘদিন পরে লালুয়া এসেছি, দু একটি কথা বলতেই হয়। আজকে আপনারা যে কথা আমরা বারবার বলি, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে একটি নূতন স্বপ্নের সূচনা হয়েছে, কিন্তু সেই স্বপ্ন আজকে
মানুষ স্বপ্নই থেকে যাবে না বাস্তবায়িত হবে, এ নিয়ে আপনারা শঙ্কিত কি ঠিক কিনা? নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রতিপক্ষ যারা, তারাই কিন্তু ফল ঘোষণা করেছে। কিভাবে? আজকে তারা বলে কি, নির্বাচনে তোমাদেরকে মাঠে নামতেই দেব না, নির্বাচনে তোমাদের প্রার্থী নির্বাচনটা ঘোষণা হোক নামতেই দেব না, ভোট দিতে চাইতে দেব না। আজকের এই মিটিং এ যত লোক উপস্থিত হয়েছে, এর চেয়ে আরো অনেক বেশি লোক উপস্থিত থাকতো যদি সেই পরিবেশ থাকতো। তারা হুমকি ধামকি যেভাবে দেয়, এখানে অনেক বক্তাই বলেছেন, বাংলাদেশটা এখন মনে হয় সরকার চালাইতেছে কারা। আপনি দেখবেন হাট ঘাট বাজার থেকে শুরু করে এমনকি মসজিদের কমিটি, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি, সবকিছু দখল করে নিয়েছে একটা দল। আর দখলের মধ্য দিয়ে তারা সারা বাংলাদেশে একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। একটা লোক নির্বাচিত হওয়ার আগেই মানুষ যদি সিদ্ধান্ত নেয়, ওনাকে কিন্তু হইতে দেওয়া যাবে না, কারণ উনি হইলে আমাদের জান মাল ইজ্জত এলাকা সবকিছু আমাদের ওনার হাতে নিরাপদ থাকবে না। আজকে বাংলাদেশের যেখানেই যাবেন, এটা লালুয়া না, সারা বাংলাদেশে যেখানেই যান, মানুষ কিন্তু একটার ব্যাপারে আজকে একমত, যেই দলটাকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আপনার বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইসে আপনারা দেখেন, ভালো ভালো বুদ্ধিজীবী দেশে বিদেশে সবাই কিন্তু একটা কথা বলতেছে, ওই দলটার ভোট যত দিন যায় দিন দিন শুধু কমতেছে। কারণ এটা আমার আপনার কোনো কিছু বলার দরকার নেই। ওই দলের যারা নেতারা আছেন, আমিও একদিন আপনাদের নেতা না, অন্তত তো আপনাদের কর্মী ছিলাম, ভাই ছিলাম, আপনাদের সাথেই তো আমি ছিলাম। এই কলাপাড়ায় আমি খুঁজে খুঁজে বিএনপি সৃষ্টি করেছি। এই লালুয়া ইউনিয়নে 20 জন লোক লইয়া কর্মী সভা করা যায় নাই, 10 জন লোক লইয়া কর্মী সভা করা যায় নাই। সেই দিনও তো আমি পার করছি, করি নাই? আমরা কোন দোকানের ঘরের পিছনে বসে মিটিং করে গেছি, কেন লোকজন কম, 10-12 জন। কমিটি করছি 31 সদস্য, উপস্থিত ছিল 10 জন কি 12 জন। সেই দিন থেকে আজকে বিএনপি আজকে একটা পর্যায়ে এসে পৌঁছেছে। সেখান থেকে কেন আজকে আমি বিএনপি ছেড়ে চলে আসলাম, আসতে কেন বাধ্য হলাম, এর প্রশ্নের জবাব আপনাদের দলের যে নেতা তারেক জিয়া সাহেব যে কথা বলেন, তাতেই তো প্রমাণ হয়ে যায় যে বিএনপি আজকে কোথায় আছে। তারেক জিয়ার বক্তব্য আপনারা শুনবেন, প্রতিটি কর্মী সভা, যেখানেই সম্মেলন, যেখানেই কর্মী সভা, তিনি তার দলের নেতাদেরকে একটা মেসেজই দেন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন। আপনারা যারা ভেবেছেন আমরা ক্ষমতা এসেছি, এইটা অত সহজ না। আপনারা চাঁদাবাজি করবেন না, আপনারা সালিশ বাণিজ্য করবেন না, দখলদারি কাজ যত কাজ আছে এগুলা না করার জন্য উনি নির্দেশ দেন। আমি যদি বলি জসিম তুমি নামাজ পড়ো না কেন, আমি যদি বলি তুমি এই কাজটা করিও না, এর অর্থ কি? সে ওই কাজ করে। আজকে বিএনপি নিজেরাও গর্ব করে বলে কি, আমরা দলের সাথে এতজনকে বহিষ্কার করছি। এটা তাদের বুঝতে ভুল হইতেছে। তোমরা বহিষ্কার করছে না বলতে লজ্জা করে না? তোমাদের কেন বহিষ্কার করার দরকার হয়? তোমার দলের নেতা আজকে বিএনপির নেতা তারেক জিয়া যে কথা বলে, তার দলের নেতা কর্মীরা তার কথা কেন শোনে না? সে বলে চাঁদাবাজি করতে পারবে না, দখল বাণিজ্য করতে পারবে না, সালিশি করতে পারবে না, কিন্তু সেইটা কি বন্ধ হয়েছে? কোথাও হয় নাই। আর সেই চাঁদাবাজরা, সেই লুটেরারা কি দেয়? আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে বুঝায় আমরা দল থেকে এতজনের বহিষ্কার করছি। আরে বহিষ্কার করা লাগে তো সব, ওই নেতা থেকে কর্মী সব বহিষ্কার করলে তারপরও যদি জনগণ স্বস্তিতে থাকতে পারে, এছাড়া স্বস্তিতে থাকার কোনো উপায় নেই। আমি শুনলাম লালুয়া এসে যেখানে চরমোনায় পিসাবকে গালাগালি দেওয়া হয়, আরে আমি কে সেইটা তাকে বুঝতে হবে। আমার মতো একজন নগণ্য ব্যক্তি যার কোটি কোটি ভক্ত, আজকে যার কথায় কোটি কোটি লোক ওঠে আর বসে, তাকে আমি গালাগালি করি, আমি কে? আমার পরিচয় কি? আমি আমার ছোট ভাই সজল বিশ্বাসকে বলবো, বিএনপির নেতা কর্মীদের বলবো,
আমরা যেন আমাদের নিজের অবস্থান ঠিক রাখি, আমরা যেন বুঝতে পারি যে আমি কে, আমার কি বলা উচিত। কারণ এই লালুয়া ইউনিয়নে নির্বাচন হয়েছিল ইউনিয়ন পরিষদে, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী কত ভোট পেয়েছে, ইসলামী আন্দোলনের প্রার্থী কত ভোট পেয়েছে এই জসিম সাহেব, সেইটা যদি হিসাব করেন কত গুণ বেশি। সেইটা যদি আজকে যদি বিএনপির নেতাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা হইতো, আজকে এখানে রক্তের বন্যা বসাই দিত তারা। কিন্তু চরমোনায় আজকে ইসলামী আন্দোলনের কোন কর্মী কি তার প্রতিবাদ করেছে? কোন উচ্ছৃঙ্খল আচরণ আমরা করি নাই। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করবেন না আপনারা। এই চরমোনায় বিশ্বাসকে তার অনুসারীরা, তার দলের লোকেরা ওই ইউনিয়ন পর্যায়ের না, শুধু গ্রাম পর্যায়ের একজন সমর্থক থেকে চলে গেলে দলের কেন্দ্রীয় যে এমনকি বিশ্বাসের ভাই নায়েবে আমির, তারাও কিন্তু তাকে মান্য করে, তার কথা সবাই একমত। কিন্তু আপনারা কারা? আপনার দলের নেতা, তার যে বলে কি আর আপনারা করেন কি? আজকে তাই আমি আপনাদের বলতে চাই, আসুন এই কলাপাড়া আমাদের সবার। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, প্রায় 1400 বেশি লোক যেখানে নিহত হয়েছে, আর কয়েক হাজার লোক যখন আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছে হাসপাতালে অথবা বাড়িতে বসে আজকে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই বাংলাদেশে আমরা যখন দেখি লুটপাট, ধর্ষণ, নারী নির্যাতন থেকে শুরু করে হেন কোন অপকর্ম নাই আজকে আপনারা করতেছেন না। আজকে আমরা দেখেছি কি, বিএনপি অফিস ভাড়া দেওয়া হয়েছে, এক লোকের ঘর ভাড়া চাইতে গেছে, তারে পিটিয়ে মেরে ফেলছে। এটা কি আপনাদের কাজ? কেন এদেশের জনগণ ভোটের আগেই আপনাদেরকে প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে? একটা দল ভোটে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত দেশের জনগণ দেবে। আজকে আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন। আপনাদের সেই সাহস নেই কেন? ভোটের চ্যালেঞ্জ কেন নিতে পারেন না? আপনারা বলেন আমরা উন্নয়ন করছি, এই করছি, ওই করছি। আপনাদের নেতা কোন দিন কোন জায়গার কোন জনপ্রতিনিধি ছিল? উনি উন্নয়ন করলেন কিভাবে? ঝড়ে কেউ মরে ফকিরের কেরামতি। আসল কথা কি, আপনারা নিজেদের অপকর্মগুলো থেকে ফিরে যান। আমি গত 22 মার্চ রোজার ভিতর কলাপাড়ায় বিএনপির একটা বর্ধিত সভা ছিল, সেই সভায় দীর্ঘদিন আমি নীরবতা পালন করেছি দলের কর্মকাণ্ড থেকে। তারপর আমাকে নেতা কর্মীরা অনেকেই অনুরোধ করছে, আপনি আসে দুই একটা কথা বলেন। আমিও ভাবলাম যাইয়ে বললে যদি পরিবর্তন, এখানে লালুয়ার লোক আছে যারা সেই মিটিং এ ছিলেন। আমি সেখানে বলেছিলাম, এই দলের নেতাকে উদ্দেশ্য করে তারেক জিয়া বলেন, খালেদা জিয়া বলেন, আমি মুস্তাফিজ, আমাকে পরিচয় করিয়ে দিতে হয় না তাদের কাছে, তারা আমাকে ভালোভাবে চেনে, তাদের সাথে কথা বলার মতো সুযোগ আমার আছে। তারপর আমি বলেছিলাম যে আপনারা 3টে শর্ত দিয়েছিলাম, দল থেকে কিছু লোককে চিরতরে বহিষ্কার করতে হবে, দলকে পুনর্গঠন করতে হবে, বর্তমানে যে কমিটি আছে আপনারা এই কমিটি পরিবর্তন করুন এবং কিছু লোককে সতর্ক করে দিন। এটা আমার কথা না, সেই মিটিং এ যারা ছিল প্রায় অনেকেই বক্তব্যে বলেছে। আজকে গ্রামগঞ্জে সর্বত্র আমরা শুনতে পাই, মানুষ বলে কি, এখন যে কাজ বিএনপি করতেছে এর চেয়ে এর আগের আমলই ভালো ছিল, অর্থাৎ আওয়ামী লীগই ভালো ছিল। এই কথা শুনতে কেন হবে আমাদের? সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, এবং আমি বলেছিলাম আমাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমি সারা জীবনই ন্যায়ের পক্ষে আছি, থাকবো। এখানে আমার তো অনেক প্রশংসা করে গেলেন সবাই, বলেন তার কোনো দোষ নাই। আমি জানি ভাই আমার অত গুণ নাই, কিন্তু আমার দোষ আছে। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না, সে যদি আমার নিজের আপন ভাই হয় আমি কিন্তু তাকে ছাড় দিতে রাজি না। আমি যদি আমার নিজেরই ছেলেও হয় আমি যেটাকে মনে করি ন্যায়, আমি সেই ন্যায়ের পক্ষেই থাকার চেষ্টা করি। থাকার জন্য চেষ্টা কতটুকু পারছি কি পারি নাই তার বিচার আপনারা করবেন। আপনারা দেখেছেন এই লালুয়াতেও যখন ওই মুসলিম এই যে চাল দেওয়া হইতেছিল, এই লালুয়া বাজারে আওয়ামী লীগের কর্মীরা
যখন সেই চাল নিয়ে গন্ডগোল করে, আমি কিন্তু এই লালুয়া চান্দুপাড়া বিভিন্ন জায়গায় আমি নিজে সরজমিনে আসছি উপজেলা চেয়ারম্যান হিসেবে। আমার এখানে বিএনপির নেতারা তখন যারা ছিল দৌড়েই গেছে। তখন সরকারি দলের কিছু কিছু কর্মীর সাথে আমার বাক বিতণ্ড হইতেছিল, তখন দৌড়ে সামনে একা আসছেন কেন? আমার তো ভয় নাই, আমি ন্যায়ের পক্ষে আছি, আইনে যেটা হবে সেইটাই হইতে হবে। আপনাদের মনে আছে বলে স্টলের ওখানে চাল দেওয়া হইতেছে, আমি মাইপে দেখছি ঠিক মতো দেয় কিনা। চান্দুপাড়া বাজারে গেছি, সেই যেখানেই গেছি, এমনকি রাত্রে আমি সেই লক্ষ্মী বাজারে যাইয়াও সেইটা করার চেষ্টা করেছি। সব না পারি, কিছুটা দুর্নীতি তো বন্ধ করছি। আজকে আমার কথা একটাই, বিএনপির বন্ধুদের কাছে আমি তোমাদের ভাই হিসাবে, তোমাদের বন্ধু হিসাবে একটা কথা বলি, আসুন এই দেশের মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করি আমরা। মানুষ কেন এই 12-1400 লোক কেন মারা গেল? এই যে ভোটের অধিকারের জন্য মানুষ যুদ্ধ করেছি। আপনারা বলেন আপনারা যুদ্ধ করেছেন, তবে যুদ্ধের পরিণতি কি এই? এখন আবার বলবেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না, ওই মিটিং এ যাইতে পারবে না, অমুকের পিছে হাঁটতে পারবে না। আমরা লিস্টি করতে আছি, কেন লিস্টি করা লাগবে? আপনার সৎ সাহস নাই? আপনি যদি ভালো কাজ এতই করে থাকেন, আপনার দলের কর্মসূচি যদি ভালোই হয়, মানুষ তো আপনাকেই ভোট দেবে। আমরা খারাপ লোক, আমরা নগণ্য লোক, আমরা ভোটে দাঁড়াইছি, এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কারণ একটাই, আপনারা বোঝেন আমরা মানুষের যে ক্ষতি করেছি, যে পরিমাণ অপকর্ম করেছি, মানুষ আমাদের ভোট দেবে না। আর এই দলকে যদি টিকিয়ে না রাখতে পারি, আমরা যদি ক্ষমতায় না যাইতে পারি, তাইলে ভবিষ্যতে আর লুটপাট করতে পারবো না। লুটপাটের যে সুযোগ, চাঁদাবাজির যে সুযোগ আপনারা নিয়েছেন, এই সুযোগ ধরে রাখার জন্য আপনারা কিছু লোক কি করতেছেন? এইসব ভয়ভীতি দেখাচ্ছেন। আমি জানি বিএনপির অনেক নেতা কর্মী আছেন, তারাও এইটা পছন্দ করে না, তারাও এদের বিরুদ্ধে, কিন্তু পারে না কেন? তাদের নেতা তাদেরকে প্রশ্রয় দেয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাওলানা নাঈম সাহেব বলেছেন, আওয়ামী লীগের কি সবই খারাপ ছিল? না, কিন্তু অল্প কিছু খারাপ ছিল। সেই অল্প খারাপের জন্য পুরো আওয়ামী লীগ আজকে কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি বিএনপির বন্ধুদের বলবো, আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, আসুন ন্যায়ের পক্ষে থাকুন, জনগণের পক্ষে থাকুন। এলাকার উন্নয়ন, এলাকার শান্তি, জনগণের নিরাপত্তার জন্য যেই পক্ষে থাকলে এটা সম্ভব, সেখানে আমরা আসুন। আমি কেন এই দল ছেড়ে চলে গেলাম? চাইতে বাধ্য হলাম শুধু একটা কারণেই, এদেশের জনগণ এখন আর বিএনপিকে পছন্দ করে না। আমি বললাম আজকে এখানে, আগামী জাতীয় নির্বাচনের প্রমাণ এদেশের জনগণ দেখিয়ে দেবে, যেটা দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং সামনে যতগুলো নির্বাচন আসবে, সেই ফলাফল থেকে আপনারা দেখবেন ফলাফল কি হয়। কারণ এদেশের জনগণ সবসময় অন্যায়ের বিপক্ষে। আজকে আমিও তাই এই অন্যায়কে ত্যাগ করে ন্যায়ের পক্ষে অবলম্বন করেছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই নামাজের আযান হবে হয়তো। আমি তাই আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই আমার তৌহিদি জনতার কাছে, আসুন আমরা ঐক্যবদ্ধ আছি, আর ঐক্যবদ্ধ হই। আমাদের উদ্দেশ্য একটাই, ওই যে বলে হাফেজ সাহেব বলেছেন যে আমরা ভেস্তের টিকিট বিক্রি করি না, আমরা ভেস্তে দেওয়ার যে পথ, সেই পথে মানুষকে চালিত করার চেষ্টা করি। আর আপনারা কি কাজ করেন? আপনারাও রাজনীতি করেন, আমরাও রাজনীতি করি, পার্থক্য একটু ব্যতিক্রম। আপনারা করেন নিজের পেটের জন্য, নিজের খাওয়ার জন্য লুটপাট দুর্নীতি করিয়া আপনারা নিজের স্বার্থ সিদ্ধি করেন। আর আমরা রাজনীতি করি কি? জনগণের সুবিধার জন্য, ইসলামের জন্য, আল্লাহকে রাজি খুশি রেখে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি আমরা, দেশ জাতি মানবতা এবং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। তাই আজকে এখানে যারা এসেছে এই জনসভায়, আজকে যারা এখানে এসেছে, তারা নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের কাজ ক্ষতি করে, নিজের সময় নষ্ট করে এই সভাকে সফল করেছে। আর এই ধরনের একটা সভা যদি আপনাদের করতে হয়, বিরিয়ানির প্যাকেট, খিচুড়ির প্যাকেট, গাড়ি ভাড়া, টেম্পু ভাড়া, এই টাকা আসবে কোথা থেকে? আসবে আমাদের জনগণকে নির্যাতন করে, অত্যাচার করে, পুলিশ খামু, হাট খামু, মসজিদ খামু, স্কুল খামু, হাট বাজার সবকিছু, এমনকি ছোট ছোট
জাল পাতবে কেনা, টাকা দিয়ে যান সেখান থেকে। সমুদ্রে জাল কে কোথায় পাতবে সেখান থেকেও টাকা নেওয়া হয়। এই হাফেজ সাহেব বলেছেন, আমি নির্বাচন করেছি, এত টাকা খরচ করেছি, চা খাওয়াই নেই, পান খাওয়াই নেই, বড় বড় মিছিল করি নাই, কিন্তু ওই ইউনিয়নে তখন যে নেতা ছিলেন এই এলাকার আমাদের মন্ত্রী মহোদয়, তার ইউনিয়ন থেকেই তিনি চেয়ারম্যান হয়ে আসছে। মন্ত্রী মহোদয় সেই ঢাকার থেকে হেলিকপ্টারে করে এসে ভোট দিয়ে গেছে কিন্তু নির্বাচনে তার প্রার্থীর পক্ষে ক্যাম্পিং করে গেছে। সেখান থেকে উনি কেন বিজয়ী হলো? বিজয়ের মালিক আল্লাহ, আল্লাহর সততা আর ওনার যোগ্যতা। আজকে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি অনুরোধ করব, এই কলাপাড়া আমার আপনার সবার, এই লালুয়া আমার আপনার সবার। লালুয়ার মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে, কিভাবে নিশ্চিন্তে তার জীবন যাপন করতে পারে ভয়ভীতি উপেক্ষা করে, সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা আছি। আপনাদের যদি সৎ সাহস থাকে, আজকে থেকে কাউকে হুমকি ধামকি, কাউকে বাধা বিপত্তি সৃষ্টি করবেন না। ওই মিষ্টি করা বাদ দেন, ওই মিষ্টি করে কোনো লাভ হবে না। কারণ ইসলামী আন্দোলনের কর্মীরা, চরমোনাই পীর সাহেবের যারা অনুসারী, তারা এই মানুষকে ভয় করে না, তারা ভয় করে আল্লাহকে। যখন বারবার বলতেছে চাঁদাবাজি করলো না, জুলুমবাজি করলো না, সালিশ বাণিজ্য করলো না, মামলা বাণিজ্য, বাংলাদেশ ইতিহাসের নতুন ইতিহাস। মামলা কবে কে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে 10 বছর আগে, তার মামলা দিয়া আসামি দেয়, তোলে মার্ডার কেস দিয়া কয় তোমার নামে মামলা হইবে, আবার দালাল পড়া টাকা দাও, কি হইবে, নাম কাটতে দেবো। এইভাবে আজকে আওয়ামী লীগের অনেক ভালো ভালো লোক, নিরীহ লোককে আজকে কি করছে, সর্বশান্ত করে দিয়েছে। আজকে বলা হইতেছে কি আমরা আওয়ামী লীগের লোককে কিছু করি নাই। কি করছেন না করছেন আপনি জানেন, যাদের করছেন তারা জানে, আমরাও কিন্তু জানি। টাকা পয়সা ছাড়া কোন আওয়ামী লীগের লোক এলাকায় থাকতে পারে নাই আপনাদের চাঁদা না দিয়া। চাঁদাবাজি এমন পর্যায়ে গেছে, আপনারা টাকা খাইয়া আওয়ামী লীগের যারা খারাপ লোক তাদেরকে পার করে দিয়েছে নিরাপদ স্থানে, আর ভালো লোকগুলারে করছেন কি টাকা খাইয়া তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছেন, তাদের এলাকায় থাকার সুযোগ দিয়েছেন। এই রাজনীতি আমরা চাই না। আমার কথা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আন্দোলন করে, কে জামাত ইসলাম করে, সেইটা বড় কথা না। কে ভালো লোক, কে খারাপ লোক, এইটা বিচার করে আমাদের চলতে হবে। আজকে আমি অনুরোধ করবো সবাইকে যে আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পাবে, যেখানে মানুষ ভয়হীন ভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে পারে। আপনারা ওই কথা বলুন, এবং আজ থেকে জনগণ কেন আপনাদের বিরুদ্ধে এই কথা 22 মার্চের গত বছরের 22 মার্চে কলাপাড়া অডিটোরিয়ামে আমি আমার বক্তব্যে বলে গেছি, আপনারা শোনেন নাই। আজকে আমি আপনাদের দলে থাকতে পারিনি, আমি তো দলের ভাই একজন সদস্য, আমি চলে আসছি আপনাদের দল থেকে। আমার নিয়ে আপনাদের এত টেনশন হইল কেন? কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেল? আজকে আপনাদের ঘুম, আপনারা শান্তিপূর্ণ ভাবে ঘুমান, নিজের বিবেককে প্রশ্ন করুন। কেন আজকে এই অবস্থা আপনাদের হলো? আজকে জনগণ কেন আপনাদের সাথে নাই? আপনারা সেদিন এক নেতা বলতেছিল, আমি ঢাকা এক জায়গায় আমাদের দলের লোক আগে আসতে বাসের স্ট্যান্ডে আমি পাবো তো, ওই কাউন্টারটা আমি পাবো তো, কে তো চাহিদা পূরণ করবো কি দিয়ে? এখন টাকা পূরণ করা যায়, কিন্তু এই নেতা কর্মী এত কিছু, আমি মিছিলে এত লোক আনছি, আমারে কি দেবেন সেটা আগে কইয়ে দেবো। এই কাজ কি আমাদের মধ্যে আছে? এরা এখানে আসছে কেন? আমাকে শুধু ভালোবাসছে না, প্রথম ভালোবাসছে কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং তারা জানে বিশ্বাস চরমোনাই তাদেরকে যে পথ দেখিয়েছে এইটা হচ্ছে আল্লাহর পথ। আমরা ভেস্তের টিকিটও বিক্রি করি না, আর এই কথা কোথাও আমরা বলি না। ওনাদের বক্তব্যে বলে আমরা নাকি ভেস্তের টিকিট দেব, আমরা মানুষকে ভেস্তে হাত পাকা ঘর ধরে ভেস্তে যাইতে পারবে, এই কথাকে আমরা কোথাও বলি? আমরা বলি না, কিন্তু তারা এটা বললে আমাদেরকে অপবাদ দিতেছে। এইসব অপবাদ বাদ দেন, যদি পারেন এখনো সময় আছে শেষ রক্ষা করার জন্য। আপনাদের সমস্ত কুকর্ম ত্যাগ করেন, তারপর যদি জনগণ আপনাদেরকে রায় দেয়,
আমরা মাথা পেতে দেবো, যাকে রায় দেবে সেই এদেশ চালাবে। কিন্তু ভয় ভীতি দেখিয়ে ওই হুমকি দামকি দিয়ে লিস্টি করে কোনো লাভ হবে না, আর হয়নি অতীতে, ভবিষ্যতে হবে না। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। বক্তব্য আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে দুটি অনুরোধ আমার। আজকে এখানে আমরা যে লোক উপস্থিত হয়েছি, অনেক লোকই উপস্থিত হতে পারে নাই। আমাদের পক্ষ থেকে, চরমনার পীর সাহেবের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনারা আমাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবেন। সেই সাথে আমাদের মা বোনরা যারা আছে, সেই মা বোনদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছে দেবেন, সালাম পৌঁছে দেবেন। এবং ইসলামী আন্দোলনের পক্ষে আগামীতে বাংলাদেশে আমরা চাই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে, বাংলাদেশ ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করতে। সেই লক্ষ্যে আগামী নির্বাচনের পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো। এবং যে কথা বলেছেন আমার মুরব্বী ধুলাছড়ির চেয়ারম্যান সাহেব, আমরা প্রতিদিন যেন মানুষের কাছে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দেই এবং প্রত্যেকে একটা টার্গেট দেবেন যে আমি যেন কমপক্ষে 5টা ভোট আরো বাড়াইতে পারি। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, আমি যেন এটা বাড়াইতে পারি। তাইলে কি হবে, আগামীতে হয়তো এই কলাপাড়ায় না, শুধু সারা বাংলাদেশে ইসলামের বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতেছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে যারা এই কষ্ট করে এই গভীর রাত্র পর্যন্ত, এই সন্ধ্যার পর আবার এই সভায় উপস্থিত থেকে সবাইকে সফল করেছেন। এবং আজকে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যে শ্রম, যে কষ্ট স্বীকার করেছেন, এই জন্য আমি আমার ব্যক্তির পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, হাত পাখার পক্ষ থেকে, সর্বোপরি আমার নায়েবে আমি নায়েবে ফাইজুল করিম সাহেবের পক্ষ থেকে, আমাদের মহতরম আমিন পেশার চরমনার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের সাথে থেকে এই লালুয়া থেকে শুরু করে আমরা যেন ইসলামের বিজয় আমরা নিশ্চিত করতে পারি। সকলকে ধন্যবাদ। আজকের এই সভা আমি সমাপ্ত ঘোষণা করলাম। সবাই দোষে করে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মনে মনে দোষ করে চলে যায়। মাইক বন্ধ করে সবাই দুরূদ পড়েন, দোয়া করেন।